গাইস তোমরা মাত্র যে মনস্টার ভার্সের ইন্ট্রোটা দেখলে, যেখানে আমরা কং এবং গডজিলাকে দেখেছি এবং ওখানে আমরা যে গডজিলাকে গত 4টা ভিডিওতে দেখেছি, আজকে যে আমরা সিনেমাটা দেখবো এখানে কিন্তু আমাদের সেই হিরো গডজিলা থাকছে না। মানে মনস্টার ভার্সে আমরা কিন্তু গডজিলাকে মানুষের সেভিয়র বা পৃথিবীর সেভিয়র হিসেবে দেখেছি, বাট আজকে যে মুভিটা আমরা দেখবো যেটা নাম হচ্ছে গডজিলা -1, এই ভিডিওতে আমরা যে গডজিলাকে দেখবো সে হচ্ছে ভিলেন গডজিলা। আমাদের মনস্টার ভার্সের গডজিলা যেমন মানুষদেরকে বাঁচাতো, সেরকমই জাপানিজ -1 এর গডজিলা হচ্ছে পুরো পৃথিবী ধ্বংস করার জন্য পাগল হয়ে রয়েছে। তো যাই হোক, এই গডজিলার পাওয়ার দেখে বুঝতে পেরেছো যে আমাদের মনস্টার ভার্সের যে গডজিলা ছিল তার চেয়ে কিন্তু এটার পাওয়ার এবং রেডিয়েশন কোনো অংশেই কম নয়। এবং এই -1 গডজিলার যে একটু আগের অ্যাটমিক ব্রেথটা দেখলে, সেটা কিন্তু 10টা পারমাণবিক বোমের সমান শক্তিশালী ছিল এবং পুরো জাপানের একটা শহর এবং মনে করো 30,000 মানুষকে চোখের নিমিষে মেরে ফেলেছিল। মানে মাত্র যে দৃশ্যটা আর কি আমি প্লে করলাম, তো বুঝতেই পারছো এটা সম্পূর্ণ ভিন্ন একটা গডজিলা এবং এই সিনেমার কনসেপ্টটাও ভিন্ন এবং এর সাথে মনস্টার ভার্সের যে আমাদের নায়ক গডজিলা রয়েছে তার সাথে কোনো সম্পর্ক নাই। তবে অবশ্যই আমি এরকম একটা সিনেমা কখনো ভবিষ্যতে চাইবো যেখানে আমাদের যে মনস্টার ভার্সের হিরো গডজিলা রয়েছে তার বিরুদ্ধে এই ভিলেন গডজিলাকে মুখোমুখি করানো হোক। তো আজকের এই গডজিলার পাওয়ার দেখে তারপর আমরা কম্পেয়ার করব যে আমাদের যে মনস্টার ভার্সের হিরো গডজিলা রয়েছে তার সামনে ও টিকতে পারবে কিনা, বা এটার সামনে আমাদের মনস্টার ভার্সের হিরো গডজিলা টিকতে পারবে কিনা। তো যাই হোক, 2023 সালে এই -1 নামে গডজিলা সিনেমাটি জাপানে এনেছে এবং এই সিনেমাটিও মোটামুটি খুবই ভালো ইন্টারেস্টিং। তো বাড়তি আর কোনো কথা না বলে চলো আমরা সরাসরি মূল ভিডিওতে যাব। বাট বরাবরই জানো আমাদের একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকে, কারণ আমাদের ইউটিউবের আর্নিং ওরকম নেই, সরাসরি বিজ্ঞাপনের উপর ভিত্তি করে চলতে হয়। তো তোমরা যেটা করতে পারো, বিজ্ঞাপনটা চাইলে স্কিপও করতে পারো বা দেখতেও পারো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি বুঝতে পারছো বেশি কিছু বলতে পারছি না, তো আমি বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG, আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্টার করার সময় আমাদের যে প্রোমো কোডটা রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিংক রয়েছে, সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ যেটো। আর এখানে একটা কথা মনে রেখো, আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা তো সহজের একটা ব্যাপার নয়। তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো বিজ্ঞাপন শেষে চলো আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো যাই হোক, এই সিনেমাটির কাহিনী শুরু হয় 1945 সাল থেকে, যেখানে আমরা দেখতে পাই জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। আর যেহেতু সিনেমাটি জাপানে তৈরি করা হয়েছে, তো এই পুরো সিনেমার পুরো লোকেশন এবং প্রত্যেকটা চরিত্র জাপানিজ হবে। তো যাই হোক, আমরা দেখতে পাই জাপানের যে যুদ্ধ চলছে তখন একজন পাইলটের বিমানের ত্রুটি দেখা দেয়, আর সে কারণে সে করে কি, তার বিমানটি নিয়ে জাপানের একটা আইল্যান্ডে মানে একটা দ্বীপে ল্যান্ড করে। তো যাই হোক, এখানে ল্যান্ড করার পরে তিনি করেন কি, এখানের যে হেড ইঞ্জিনিয়ার বা মেকানিক তার কাছে আসেন এবং তাকে প্লেনটা ঠিক করতে বলেন। আর যে পাইলটটা এসেছে তার নাম আমাদেরকে বলা হয় সিকিসিমা এবং সেই মূলত আমাদের এই সিনেমার মেইন চরিত্র। তো যাই হোক, সিকিসিমা বিমানটা ঠিক করতে দিয়ে আইল্যান্ডে ঘুরতে বের হয়। আর সে যখন সমুদ্রের কাছে আসে, সে অদ্ভুত ধরনের কিছু মাছ দেখতে পায়, যেগুলো নর্মালি সমুদ্রের উপরিভাগে দেখা যায় না বা কখনোই দেখা যায়নি এবং এগুলো মৃত ছিল। মানে দেখে মনে হচ্ছে কোনো একটা রেডিয়েশন বা কোনো কারণে পানির নিচ থেকে মরে বেরিয়েছে। তো তারপর সারাদিন ঘুরে ফিরে সে যখন রাতের বেলা প্লেনের কাছে আসে, তখনই সবাই ইমার্জেন্সি অ্যালার্ম শুনতে পায় এবং এ কারণে পুরো টিম ভয় পেয়ে যায়। সবাই মনে করে হয়তো আমেরিকান যে বিমান বাহিনী তারা হামলা করেছে, কিন্তু অ্যাকচুয়ালি না, দেখা যায় বিশাল বড় ভয়ঙ্কর একটা মনস্টার যেটার নাম হচ্ছে গডজিলা, সেটাই দিকে এগিয়ে আসছে। তো এত বড় মনস্টার দেখে তো সবাই অনেক ভয় পেয়ে যায়, সবাই যার যার মতো দৌড়াতে থাকে, কেউ কিছু বুঝতে পারছিল না কে কি করবে। তো সবাই যার যার মতো গুলি করছিল, কিন্তু ওইসব ছোট পিস্তলের গুলিতে এত বড় মনস্টারের কি কিছু হবে। তো এর জন্য ওই হেড মেকানিক সিকিসিমা মানে আমাদের নায়ককে বলে, আপনি দ্রুত আপনার বিমানে উঠে যান। আর বিমানে তোমরা জানো অনেক বড় মেশিন গান থাকে, অনেক বড় বড় বুলেট
বুলেট থাকে সেটার, তো সেটা দিয়ে গুলি করতে বলে। তো শিকিশিমা যখন বিমানে ওঠে এবং বন্দুকটা হাতে নেয়, কিন্তু হঠাৎ করে গডজিলাকে দেখে সে এত বেশি ভরকে যায় যে সে থমকে যায়, সে মেশিন গান থেকে আর গুলি বের করতে পারে না। আর এই কারণে যেটা হয়, ছোট ছোট সিপাহীরা মরার আগ পর্যন্ত তাদের যে ছোট ছোট বন্দুক রয়েছে তা দিয়ে গডজিলাকে গুলি করতে থাকে, কিন্তু এতে যেটা হয় গডজিলা আরো রেগে যায় এবং এসে সবাইকে ধ্বংস করে দেয় এবং একে একে সবাইকে মেরে ফেলে। আর এটা দেখে শিকিশিমা অনেক ভয় পেয়ে যায় এবং এর সাথে অনেক জোরে একটা ব্লাস্ট হয় এবং শিকিশিমা অনেক দূরে গিয়ে পড়ে এবং এরপর অজ্ঞান হয়ে যায়। তো যাই হোক, সবাইকে এখানে মেরে ফেলার পর গডজিলা অনেক জোরে চিৎকার করতে থাকে। আর সিনেমার ইন্ট্রোতেই দেখেছো যে এই গডজিলার চিৎকারও কিন্তু অন্যরকম ভিন্ন। আমাদের গডজিলার চিৎকারে যেখানে একটা মনে করো যে ভাল লাগে, একটা ভাইব আছে, কিন্তু এই গডজিলার চিৎকার একটু ভয় বেশি আসে, মানে ভিলেন গর্জনই দেওয়ানো হয়েছে ওর। তো যাই হোক, পরের দিন শিকিশিমার জ্ঞান ফিরে আসে এবং সে যখন সামনের দিকে তাকায় তখন দেখতে পায় যে এখানে যতগুলো মেকানিকের টিম ছিল সবাই মারা গিয়েছে, চারদিকে শুধুমাত্র তাদের লাশ পড়ে রয়েছে। আর সকল লাশগুলোকে এখানের যে হেড ইঞ্জিনিয়ার ছিল সে এক জায়গায় করছে, মানে এই গডজিলার আক্রমণ থেকে শুধুমাত্র শিকিশিমা এবং এই হেড ইঞ্জিনিয়ার কোন রকমে বেঁচে গিয়েছে। তবে এই হেড ইঞ্জিনিয়ার প্রচন্ড রেগে রয়েছে শিকিশিমার উপরে এবং সে বলে সবার মৃত্যুর জন্য তুমিই দায়ী, তুমি গডজিলার উপর তখন তোমার মেশিন গান দিয়ে আক্রমণ করনি আর এই কারণে সবাই মারা গিয়েছে। তো এটা শুনে শিকিশিমা অনেক কষ্ট পায়, বাট আমরা জানি এইসব ফাইটারের মেশিন গানে বা মিসাইলে গডজিলার অন্তত কিছু হতো না। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, শিকিশিমা সহ বাকি যত সৈন্য ছিল সবাইকে জাহাজে করে টোকিওতে পাঠিয়ে দেওয়া হয়। তো যখন বাড়িতে আসে ও দেখতে পায় যে এখানে পারমাণবিক বোমা ব্লাস্ট হওয়ার কারণে পুরো শহর ধ্বংস হয়ে গিয়েছে, সবার বাড়ি ভেঙে গিয়েছে এবং শিকিশিমার বাড়িও পুরো বরবাদ হয়ে গিয়েছে। আর এরপর সে তার প্রতিবেশীর সাথে দেখা করে আর প্রতিবেশী তোকে দেখে অবাক হয়ে যায়, তুমি বেঁচে ফিরেছো, কিন্তু আমার স্বামী এবং সন্তান দুজনই মারা গিয়েছে। তো শিকিশিমা তখন জিজ্ঞেস করে আমার মা বাবা কি বেঁচে রয়েছে? মহিলাটি বলে না, তারা সবাই বোম ব্লাস্টে মারা গিয়েছে এবং আমাদের পরিচিত আর কেউ বেঁচে নেই। আর তারপর মহিলাটি কষ্ট নিয়ে সামনের দিকে যেতে থাকে আর বলতে থাকে আমাদের ভাগ্যটাই খারাপ, তাই আমাদের সাথে এমন হয়েছে। তো এই দৃশ্যটা দেখে তুমি চিন্তা করতে পারো যে আজকের পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ জাপান কিরকম একটা বাজে সিচুয়েশনে পড়েছিল এবং যে দেশটা 1950 সালে পুরো ধ্বংস হওয়া, পুরো ফকিরনি হওয়া একটা দেশ, সেই দেশ আবারও মাত্র 50 বছরের ব্যবধানে পৃথিবীর টপ 3 নম্বর অর্থনীতির দেশ হয়ে গিয়েছে। জাপান বলেই পসিবল হয়েছে ভাই। আর বাকি সব দেশ তো এখনো কুত্তার মতো মনে করো যে কে কি খাবে অনেক কামড়া কামড়ি করেই শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এসব দুঃখের পেছাল পেরে লাভ নেই। তো যাই হোক, এরপর শিকিশিমা যখন বাজারের দিকে যাচ্ছিল তখন দেখতে পায় একটা পুলিশ একটা মহিলার পেছনে পড়ে রয়েছে এবং মহিলাটির হাতে একটা বাচ্চা রয়েছে। তো মহিলাটি পালাতে পালাতে হঠাৎ করে শিকিশিমার সামনে চলে আসে এবং শিকিশিমার হাতে বাচ্চাটি ধরিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর শিকিশিমা যখন একটু সামনের দিকে যায় তখন পুলিশকে চকমাতে ওই মহিলাটি, মহিলা না মেয়ে বলতে হবে, সে আবারও শিকিশিমার সামনে আসে। আর শিকিশিমা তখন তাকে জিজ্ঞেস করে তুমি কে? মহিলাটি বলে আমার নাম হচ্ছে নরি, আর এই বাচ্চাটিকে আমি একটা জায়গায় পেয়েছিলাম আর তারপর তাকে আমি নিয়ে নেই কারণ বাচ্চাটির বাবা মা ব্লাস্টে মারা গিয়েছে, মানে বোমে মারা গিয়েছে। তো এটা শুনে শিকিশিমা বলে আচ্ছা ঠিক আছে। তো এরপর শিকিশিমা করে কি বাচ্চাটিকে মহিলার কাছে দিয়ে ওর বাড়ির দিকে যেতে থাকে, কিন্তু এই নরি নামে মেয়েটিও শিকিশিমার পিছু পিছু যেতে থাকে এবং মেয়েটি বলে তুমি আমাকে এভাবে একা ছেড়ে যেতে পারো না, আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। তো এই জন্য শিকিশিমা আর কিছু বলে না, ওর বাড়িতে নিয়ে আসে এবং রাতের বেলা আমরা ওদের দুজনকে বাড়িতে দেখতে পাই। তো নরি বলে আমার এই পৃথিবীতে কেউ নেই। আর সত্যি কথা বলতে হলো এই বাচ্চাটির মা মারা যাওয়ার আগে ওকে আমার হাতে তুলে দিয়ে গিয়েছে এবং তিনি আমাকে বলেছিলেন যদি আমার কিছু হয়ে যায় তুমি ওকে পালন করবে প্লিজ। তো এটা শুনে শিকিশিমা অনেক কষ্ট পায়, সাথে খুশিও হয় যে এই মেয়েটা অনেক ভালো মনের মানুষ এবং বলেও ফেলে তুমি অনেক ভালো মনের মানুষ যে এই ছোট বাচ্চাটাকে লালন পালন করছো, দেশের যে অবস্থা তারপর একটা দায়িত্ব নিয়েছো। তো পরের দিন কাজের খোঁজে শিকিশিমা বাড়ি থেকে বের হয় আর তখন ওই প্রতিবেশী মহিলাটা বলে এই তোদের বাড়ি বাচ্চার আওয়াজ পেলাম রাত ভরে, আর একটা মেয়েকে দেখলাম, এই বাচ্চার মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছিস নাকি? তো শিকিশিমা সব খুলে বলে এবং বলে আমি জানি না, সে আমার পেছন পেছন চলে এসেছে, সে আমাদের মতোই খুব অসহায়, তার কেউ নেই। তো ওই প্রতিবেশীটাও খুব ভালো ছিল, সে চলে আসে এবং সে বলে বাচ্চা সবসময় কান্না করে কেন, তুমি ওকে দুধ দাও না? তো শিকিশিমা তখন জানায় যে ওই মেয়েটি বাচ্চাটির মা নয় এবং পুরো ঘটনা খুলে বলে যে বাচ্চাটির মা মারা যাওয়ার সময় মেয়েটিকে দিয়ে গিয়েছে। তো এটা শুনে প্রতিবেশীর বাচ্চাটির উপর অনেক মায়া হয় এবং তিনি ওকে দুধ খাওয়ান। আর তারপর শিকিশিমা আর নরি তাকে ধন্যবাদ জানায় এবং তারা একসাথে থাকতে থাকে এবং এভাবে 1 বছর চলে যায়। এখানে একটা কথা বলি, শিকিশিমা আর নরি কিন্তু একসাথে রয়েছে, তারা জীবনে সেক্সও করেনি, প্রেমও করেনি, প্রেমের অফারও করেনি, জাস্ট একসাথে এক বাড়িতে রয়েছে আর কি। তো একদিন শিকিশিমা বলে আমি একটা সরকারি চাকরির চিঠি পেয়েছি, আমাকে গভীর সমুদ্রের মিশনে যেতে হবে আর আমার কাজ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকানরা এবং জাপানিজ আর্মিরা সমুদ্রে যেসব মাইন পুঁতে রেখেছে, বোমা পুঁতে রেখেছে, সেই বোমাগুলোকে অপসারণ করতে হবে, সমুদ্র পরিষ্কার করতে হবে। তো নরি এটা শুনে বলে এটা তো অনেক বিপজ্জনক কাজ, কারণ এটা করতে গিয়ে যে কোনো সময় একটা যদি মাইন ব্লাস্ট হয়ে যায় তাহলে তো তুমি মারা পড়বে। কিন্তু শিকিশিমা বলে হ্যাঁ এটা অনেক বিপজ্জনক ঠিকই, কিন্তু এর বদলে আমরা অনেক টাকা পাবো, যাতে আমাদের জীবন অনেক দূরে যেতে পারবে, আমরা সুখে থাকবো, আর বাচ্চার জন্য এটা করা জরুরি। আর তাছাড়া নৌবাহিনীর সাথে থাকবে, আমাদের অনেক বড় বড় জাহাজ থাকবে। কিন্তু তারপর নরি বলে না আমি তোমাকে এই কাছে যেতে দেবো না, তোমাকে মরতে দিতে পারি না। কিন্তু শিকিশিমা বলে না আমার কিছু হবে না, কারণ বুঝতেই পারছো এটা একটা সরকারি মিশন, সরকার থেকে অনেক ভালো হাতিয়ার এবং
নৌকা আমাদের দেওয়া হবে। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করো, ওদের মধ্যে কিন্তু কোনো সম্পর্কই নেই, জাস্ট একসাথে থাকছে, তারপরে একজন আরেকজনকে কত কেয়ার করছে, এমনকি বাচ্চার চিন্তাও করছে। মানে ভালোবাসা জিনিসটা আর কি ওদের অজান্তেই চলে এসেছে আর কি। কিন্তু পরের দিনে সিকিসিমা যখন কাজে যায় তখনও দেখতে পায় যে সরকার ওদের সাথে মিথ্যাচার করেছে, ওদেরকে কিছু সাধারণ অস্ত্র দিয়েছে আর নৌকা দেওয়া হয়েছে, ডিঙ্গে নৌকা, এবং এটা খুবই রিস্কি। তবে একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে এই মিশনের যে হেড সে এখানে তাদের সাথে রয়েছে। তো যাই হোক, এই মিশনের হেড ডক্টর জনসন এই নৌকার ব্যাপারে সবকিছু জানায় এবং প্ল্যানের ব্যাপারে জানায়। তো তারা বলে তারা যখনই একটা মাইন খুঁজে পাবে তখনই সেটার উপর নিশানা করে গুলি করে ধ্বংস করে দেবে। তো ফাইনালি একটা বোমা তারা খুঁজে পায় বা মাইন খুঁজে পায়। তো একজন যখন নিশানা করে গুলি লাগাচ্ছিল কিন্তু সঠিকভাবে নিশানা লাগছিলই না, এদিক ওদিক চলে যাচ্ছিল। কিন্তু বুঝতে হবে আমাদের সিকিসিমা কিন্তু একজন পাইলট ছিল, ফাইটার জেটের পাইলট। তো ও যখন নিশানা করে এক গুলিতে মাইনটিকে ব্লাস্ট করে দেয়। তো এটা দেখে ডক্টর জনসন অনেক খুশি হয়ে যায়। তো এরপর রাতের বেলা দেখা যায় সিকিসিমা একটা খারাপ স্বপ্ন দেখে, যেখানে গডজিলা তার সাথীদের পা দিয়ে পিষে সামনের দিকে যাচ্ছিল। তো এই ভয়ানক স্বপ্ন দেখে সিকিসিমা চমকে ওঠে এবং তার সাথীদের মৃত্যুতে অনেক দুঃখী হতে থাকে। আর তখন নরি তাকে পানি দেয় আর সিকিসিমা তাকে বলে, আমি একটা ভয়ানক স্বপ্ন প্রায় দেখি, আশা করি আমি যেন এটা ভুলে যাই খুব দ্রুত, আর এটা আমাকে প্রচুর কষ্ট দেয়। আর নরিতিকা তখন ওকে সামলায়। আর এরপর জানা যায় যে একটা আইসল্যান্ডে অনেক বড় একটা ব্লাস্ট হয়েছে আর সেটা নাকি আমেরিকা করিয়েছে। তো এই ঘটনাটা কিন্তু আমাদের মনস্টার ভার্সের যে মোনার্ক সিনেমাটা রয়েছে তার সাথে কিন্তু ডাইরেক্টলি কানেক্টেড। তোমরা জানো 1954 সালে গডজিলাকে মারার জন্য কিন্তু আমেরিকা ব্লাস্ট করিয়েছিল। তো ওটার রেফারেন্স এটা হতে পারে, বাট এই সিনেমার গডজিলা আর মনস্টার ভার্সের গডজিলা কিন্তু মোটেও সেম নয়। তো এই জন্য জাপান আর আমেরিকা যদি কোলাবোরেশন করে কখনো কোনো সিনেমা তৈরি করে বা মনস্টার ভার্স যদি হিট হয়, আস্তে আস্তে এগিয়ে যায়, তখন হয়তো এই সিনেমার গডজিলাকে আমরা আমাদের মেইন যে গডজিলা রয়েছে তার সাথে হয়তো ফাইট করতে দেখবো। আর এখানে একটা কথা বলি, আমাদের যে মেইন গডজিলা রয়েছে মনস্টার ভার্সের গডজিলা, তার নাম হচ্ছে গডজিলা আর্থ। আর তাছাড়াও আরো অনেক গডজিলা রয়েছে, শিন গডজিলা, অমুক্ত, মানে 100-150টা গডজিলা রয়েছে। তো যাই হোক, এভাবে সময় কেটে যায়। সিকিসিমা এবং তার টিম আরো অনেক বোম ব্লাস্ট করছে এবং হাসি খুশিতে নরি এবং বাচ্চাদের দিন কেটে যাচ্ছে। এবং এরপর ওরা টাকা দিয়ে মোটামুটি নিজেদের জন্য একটা ঘরও বানিয়ে ফেলে। আর তারপরে একদিন সিকিসিমা করে কি তার পুরো টিমকে এখানে দাওয়াত করে। তো নরি এখানে সবার জন্য খাবার বানায়। তো খাবারের রান্না এত ভালো হয় যে সবাই নরির অনেক প্রশংসা করে এবং বলে, ভাবি আপনার রান্নাটা অনেক মজা হয়েছে। এ কথা শুনে নরি লজ্জা পেয়ে যায় এবং বলে, না আমি সিকিসিমার স্ত্রী নই। তো এই কথা শুনে পুরো টিম চমকে ওঠে। আর তখন সিকিসিমা গল্প শুরু করে যে আমেরিকা এখানে বোম ফেলার পরে, ধ্বংসের পরে এই মেয়েটির কেউ ছিল না, তারপর থেকে আমার সাথে থাকছে, কারণ আমারও তার মতো কেউ নেই, আর এই বাচ্চাটিও আমাদের নয়। কিন্তু এই কথা শোনার পরে টিমের সবাই বলে, আরে তোমাদের তো বিয়ে করে নেওয়া উচিত, তোমরা একসাথে এত বছর রয়েছো এখনো বিয়ে করনি, এটা কিভাবে পসিবল? আর এর একদিন পরে নরি সিকিসিমাকে বলে, আমি একটা জায়গায় চাকরি পেয়েছি, আমি খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়িয়ে যাব। আর ওই আমাদের যে প্রতিবেশী মহিলা রয়েছে তিনি বলেছে আমাদের বাচ্চাকে সামলে নেবে, আর আমি তার সাথে কথা বলেছি। তো সিকিসিমা প্রথমে রাজি না হলে পরে রাজি হয়ে যায়। আর এরপর জানা যায় যে আমেরিকা বেশ কয়েক জায়গায় নিউক্লিয়ার বোমার বিস্ফোরণ ঘটাচ্ছে। তো এটা স্পষ্ট রেফারেন্স যে গডজিলা মারার চেষ্টা করছে আমেরিকা। কিন্তু আমরা যেটা জানি, গডজিলার উপর কিন্তু নিউক্লিয়ার বোমা ফেললে সেটার কোনো প্রভাব পড়ে না, উল্টো যেটা হয় গডজিলারও শক্তিশালী হয়ে যায়। মানে নিউক্লিয়ার বোমা থেকে যে রেডিয়েশনটা আসে সেটাই কিন্তু গডজিলার আসল শক্তি। এবং আমেরিকা থেকে হুঁশিয়ার করা হয় যে গডজিলা এখন জাপানের দিকে আসছে। তো যাই হোক, এরপর সিকিসিমারা যখন রেগুলারলি পেট্রোলিং এ গিয়েছিল ওই মাইন ধ্বংস করার, তখন সামনে ওরা একটা বরবাদ হয়ে জাহাজ দেখতে পায় এবং ওরা অবাক হয়ে যায় যে এভাবে কোনো জাহাজ কিভাবে ধ্বংস হতে পারে। আর এখানে একটা বিষয় লক্ষ্য, এই গডজিলা ব্যাপারটা কিন্তু এখনো পুরো দুনিয়া জানে না এবং এই গডজিলা ব্যাপারটা শুধুমাত্র আমাদের সিকিসিমা এবং ওই হেড ইঞ্জিনিয়ার জানে এবং আমেরিকার যে উচ্চ পদস্থ কর্মকর্তারা তারা জানে। তারা এটা পুরো দুনিয়ার কাছ থেকে এই বিষয়টা ক্লাসিফাইড রেখেছে বা গোপন রেখেছে। আর সিকিসিমাদের যে পুরো বেসমেন্ট ধ্বংস হয়ে গিয়েছিল সেটার নাম হয়েছে যে আমেরিকা ধ্বংস করে দিয়েছে। তবে আজকে প্রথম সিকিসিমা বলে যে এটা গডজিলার কাজ। তবে ওর কথায় প্রথমে কেউ বিশ্বাস করে না, কিন্তু তারপরও জাহাজের ভাব দেখে বুঝতে পারে যে না, এটা কোনো প্রাণী করতে পারে। আর তখনই ওরা অনেক মৃত মাছ ভেসে উঠতে দেখতে পায়। তো তখন সিকিসিমা একবারে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে গডজিলা আশেপাশে রয়েছে। অ্যাকচুয়ালি গডজিলা যেখান দিয়ে চলাফেরা করে ওর রেডিয়েশনের কারণে আশেপাশের অনেক মাছ মারা যায় এবং সেগুলো উপরে ভেসে ওঠে। এবং তারপরে আমাদের সিকিসিমা ওই আইল্যান্ডে যে ঘটনাটা ঘটেছে সেটা সত্য কথা বলে যে ওখানে কোনো আমেরিকান সৈন্যরা আক্রমণ করেনি, গডজিলা আক্রমণ করেছিল। আর আমরা দেখতে পাই হঠাৎ করে অনেক মৃত মাছ জাহাজের চারপাশে চলে আসে। তো এটা দেখে সিকিসিমা পুরোপুরি ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে এইখানেই গডজিলা রয়েছে এবং ভয়ে ভয়ে সবাইকে বলে যত দ্রুত সম্ভব এখান থেকে আমাদের পালাতে হবে। কিন্তু তখনই গডজিলা পানি থেকে বেরিয়ে আসে এবং ওদের জাহাজের পেছনে পড়ে যায়। তবে একটা জিনিস লক্ষ্য করে, আমেরিকান গডজিলাকে দেখলে যেমন একটা মনে করো যে অ্যাটিটিউড মার্কা একটা গডজিলা মনে হয়, এই গডজিলাকে দেখে কিন্তু ওরকম মনে হয় না। আর এর কারণটা কি জানো? এটা আসলে আমাদের আর্থ গডজিলা নয়। একবার বলেছি মনস্টার ভার্সের যে গডজিলা সেটা হচ্ছে আর্থ গডজিলা, বাট এই গডজিলার নাম হচ্ছে শিন গডজিলা। এবং শিন গডজিলা একটা পিওর ভিলেন। যতগুলো গডজিলা রয়েছে সব ভিলেন, শুধুমাত্র আর্থ গডজিলা বাদে, মানে আমাদের মনস্টার ভার্সের যে ফেভারিট গডজিলা সেই গডজিলা বাদে। তো যাই হোক, ওরা তো জাহাজ নিয়ে পালাচ্ছিল আর ওই গডজিলাও দ্রুত ওদের সামনে আসছিল। আর তখন সিকিসিমা আর ডক্টর জনসন করে অনেক বড় একটা মাইন পানিতে ফেলে আর সেটা গডজিলার সাথে ধাক্কা লাগে, অনেকগুলো ব্লাস্ট হয়। কিন্তু
গডজিলার শরীর এত বেশি মজবুত ছিল যে ব্লাস্টের উপর কোনো প্রভাবই পড়ে না, এবং যেটা হয় যতটুকু ক্ষতি হয় অতটুকু মনে করো যে সেকেন্ডের মধ্যে রিকভার হয়ে যায়, রিজেনারেট হয়ে যায়। আর তারপর ওরা করে কি আরো একটা বোম পানিতে ফেলে, কিন্তু ওটা বাস্ট হয় না, উল্টো গডজিলার মুখে আটকে যায়। তো তখন শিকিশিমা করে কি মেশিন গান নিয়ে ওই বোমটার উপর গুলি করে, যার ফলে ওটা গডজিলার মুখেই ব্লাস্ট হয়ে যায়। আর এর ফলে গডজিলার মুখের এক পাশ ধ্বংস হয়ে যায়, কিন্তু সেকেন্ডের মধ্যে আবারও নিজে নিজে সেটা রিজেনারেট হয়ে যায়। আর তারপর সে দাঁড়িয়ে ওঠে, এবং গডজিলা যখন ওদের জাহাজকে প্রায় শেষই করে দেবে তখনই জাপানিজ আর্মিরা এসে একটানা গডজিলার উপর আক্রমণ করতে থাকে। আর এই কারণে ওটা অনেক রেগে যায় এবং পানির নিচ দিয়ে এসে জাহাজের উপর আক্রমণ করে এবং পুরো জাহাজ উল্টে দেয়। কিন্তু এখনো আর্মিরা থামে না, তারা বারবার গডজিলার উপর আক্রমণ করতেই থাকে। আর এর ফলে এবার গডজিলা আহত হয়ে একটু পানির নিচে চলে যায়। মানে বিষয়টাকে আমি বুঝিয়ে বলি, গডজিলার রিজেনারেট করার ক্ষমতা রয়েছে, মানে গুলি করলে ওই জায়গাটা অটোমেটিক্যালি হিল হয়ে যায়। কিন্তু টানা যদি তুমি ওকে আঘাত করতে থাকো তাহলে তো ওর একটু সময়ের প্রয়োজন হবে ওকে ঠিক করে নিতে, তো এর জন্য পানির নিচে চলে গিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি ও পানির নিচে গিয়ে যেটা করে, অনেক ভয়ানক ঢেউ তোলে এবং জাহাজটিকে ঘোরাতে থাকে। আর তারপর হঠাৎ করে পানির বাইরে এসে জোরে চিৎকার করতে থাকে, মানে ওর যে রোয়ারটা। আর শিকিশিমার টিমে তো অনেক ভয় পেয়ে যায় এবং মারাত্মক ধ্বংসযজ্ঞ চালায়। আর তারপর গডজিলা আবার পানির নিচে চলে যায়। কিন্তু এই ঘটনায় শিকিশিমা মারাত্মক আহত হয়। আর তারপর সে যখন বাড়িতে আসে তখন তাকে নরি দেখে অনেক চিন্তায় পড়ে যায় এবং বলে, তুমি এত বছর ধরে আমাদের সামনে রেখেছো, কিন্তু আজ পর্যন্ত আমাকে বললে না তুমি কি নিয়ে এত টেনশনে থাকো। তুমি কি আমাকে তোমার জীবনের কোনো অংশই মনে করো না? তুমি যদি তোমার কষ্ট আমাদের সাথে শেয়ারই না করো তাহলে তোমার কষ্ট হালকা হবে কিভাবে? তখন আমাদের শিকিশিমা বলে যে 1945 সালে আমার ভুলের কারণে আমার পুরো টিম মারা গিয়েছিল। আমাকে মেশিন গান দিয়ে গডজিলাকে মারতে হতো, কিন্তু আমি এত বেশি ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি ওর উপর আক্রমণই করতে পারিনি, যার কারণে গডজিলা আমার পুরো টিমকে মেরে ফেলে। তো এটা বলে শিকিশিমা কান্না করা শুরু করে, কিন্তু নরি তাকে সামলায় এবং সে বলে, দেখো ভাগ্যে যা লেখা ছিল সেটা তো হবেই। যার আয়ু আছে সে যে কোনো পরিস্থিতিতে বেঁচে থাকবেই, আর যারা আমি নেই সে তো বেঁচে থাকবে না। আর তারপর শিকিশিমা বলে, তবে তারপরেও কেন আমি প্রতিদিনই একটা জিনিস ভেবেই মরে যাচ্ছি, আমি কেন সেদিন ওদের সাথে মারা গেলাম না, তাহলে আমার জীবনে এত কোনো কষ্ট থাকতো না। তো তখন নরি ওকে আবারও সামলায়, দেখো তুমি আজ বেঁচে রয়েছে এর কারণ কি জানো? তার মানে তোমার জীবনের একটা উদ্দেশ্য রয়েছে, তোমাকে একটা কিছু করতে হবে। আর সেই উদ্দেশ্য তুমি তোমার পরিবার সামলানোর ব্যাপারে ভাবো বা সেই মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই ভাবো, যেটাই কিছু করো না কেন তোমাকে বেঁচে থাকতে হবে। আর এদিকে আমরা দেখি সমুদ্রে গডজিলার উপদ্রব বেড়েই চলেছে এবং এখন সে একটা জাহাজের দিকে এগিয়ে এসেছে। আর তখন সেই টিমও গডজিলার উপর একটা আক্রমণ করতে থাকে, মানে গডজিলা আস্তে আস্তে উপকূলের দিকে বা শহরের দিকে চলে আসছিল। তো তখনই শহরে ইমার্জেন্সি অ্যালার্ম বাজতে শুরু করে। আর ওই মধ্যে শিকিশিমা ছিল হচ্ছে তার বাচ্চার সাথে। আর রেডিওতে বলা হয় যে গডজিলা শহরের উপর আক্রমণ করেছে। তো এই কথা শুনে শিকিশিমা নরির জন্য চিন্তা হয়, কারণ যে শহরে আক্রমণ করেছে গডজিলা সেই শহরেই নরি চাকরির জন্য গিয়েছে। তো গডজিলা তো সেই শহরে গিয়ে পুরো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আর ওই সময় নরি একটা ট্রেনে বসেছিল এবং সে গডজিলাকে দেখে পুরো শকড হয়ে যায়। আর গডজিলা করে ট্রেনের উপরে আক্রমণটা করে এবং ট্রেনটাকে উঠিয়ে নেয়। আর সে নরির ট্রেনের বগিটাকে মুখে নিয়ে চাওয়াতে থাকে। তো নরি তো পুরো ভয় পেয়ে যায় এবং আমরা দেখতে পেয়েও ঝুলেছিল। আর তারপরও জীবন বাঁচানোর জন্য পানিতে লাফ দেয়। আর এদিকে আমরা দেখতে পাই কিছু সাংবাদিক এইরকম একটা সিচুয়েশনে গডজিলা রিপোর্ট করছিল এবং তার ভিডিও বানাচ্ছিল, মানে টেলিভিশনে টিআরপির জন্য। এবং গডজিলা ওদেরকে দেখে ফেলে এবং গডজিলা ভাবে যদি এটা নিউজে আসে তাহলে সামনে ভোটে দাঁড়ালে ভোট পাবে না। তো এই ভোটের কথা চিন্তা করে গডজিলা সাংবাদিকদের পুরো নিশ্চিহ্ন করে দেয়। আর এদিকে আমরা দেখতে পাই আমাদের নায়িকা নরি পালাচ্ছিল। আর তখনই সেখানে শিকিশিমা চলে আসে এবং তারা একসাথে সবাই পালাতে থাকে। আর গডজিলাও তাদের পেছনে পেছনে ছিল। আর ইতিমধ্যে আর্মিরাও ট্যাঙ্ক নিয়ে চলে এসেছে এবং গডজিলার উপর আক্রমণ করছিল, কিন্তু এতে গডজিলা মারাত্মক রেগে যায়। আর এরপরই এই সিনেমার সবচেয়ে আইকনিক দৃশ্যটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে গডজিলার যে পিঠ রয়েছে, মানে টাইটানিয়াম, যেটাকে কি পিঠ বলে যে আমি খেয়াল নেই, রেডিয়াম বা টাইটানিয়াম পিঠ বলে আর কি, সেই পিঠ থেকে একটা একটা করে নীল রঙের আলো বের হচ্ছিল। তোমরা এই দৃশ্য একটু আগে দেখেছো, আমি ইন্ট্রোতে দেখিয়েছি। আর এটা হওয়া মানে তো বুঝতেই পারছো ওর ভেতর থেকে এখন পারমাণবিক বোম বের হবে, অ্যাটমিক ব্রেথ। তো এরপর ও যখন ওর অ্যাটমিক ব্রেথ করে তখন মনে করো পুরো এলাকা ব্লাস্ট হতে থাকে, বিল্ডিং মনে করো যে ধ্বংস হয়ে যেতে থাকে। এবং এটার যে বাতাসের যে একটা চাপ ছিল, মানে যে সাইড দিয়ে আগুন যাচ্ছে সেই সাইড তো পুরো ধ্বংস, কিন্তু বাতাসের যে আবার সাইডের চাপটা রয়েছে সেখান দিয়ে মানুষ উড়ে যাচ্ছে। আর ওই মুহূর্তে শিকিশিমাকে বাঁচাতে নরি করে কি শিকিশিমাকে ধাক্কা দেয় এবং এখানে শিকিশিমাকে বাঁচাতে গিয়ে নরি মারা যায়। তো এই আক্রমণের কিছুক্ষণ পর শিকিশিমা যখন বাইরে আসে তখন সে দেখতে পায় নরি সহ আর কোনো মানুষই সেখানে নেই, সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে। তো নরি মারা যাওয়ার কারণে শিকিশিমা অনেক বেশি কষ্ট পায় এবং সে কান্না করতে থাকে। আর এদিকে গডজিলা চিৎকার করতে থাকে। আর গডজিলাকে দেখে শিকিশিমার মারাত্মক রাগ হয় এবং সেও প্রতিশোধ নেওয়ার জন্য গডজিলার উপর চিৎকার করতে থাকে। আর শহরের
চারপাশে এত ধ্বংসযজ্ঞ দেখে সবাই চিন্তিত হয়ে পড়ে এবং এরপর তারা গডজিলার উপর রিসার্চ করতে থাকে যে কি করা যায়, কিভাবে ওকে আটকানো যায়। আর বাড়িতে ফিরে শিকিশিমা নরির জন্য প্রার্থনা করে আর সে বাচ্চাকে সামলাচ্ছিল কারণ বাচ্চা অনেক কান্না করছিল। আর তখন ডক্টর জনসন সবাইকে জানায় যে সরকার গডজিলাকে থামানোর জন্য স্পেশাল বেশ কিছু সিপাহীদের সিলেক্ট করে নিচ্ছে এবং ডক্টর জনসনের কাছে একটা প্ল্যান রয়েছে। তো এরপর সবাইকে সেই জায়গায় আনা হয় এবং যেখানে গডজিলাকে থামানোর জন্য জাপানিজ আর্মি সহ পুরো মনে করো সায়েন্টিস্টরা এক জায়গায় হয়েছে। তো সেখানে আর্মির জেনারেল এসে সবার সাথে দেখা করে এবং তিনি বলেন গডজিলার আক্রমণ অনেক বেড়ে গিয়েছে আর এই অবস্থায় আমাদের কেউ সাহায্য করতে পারবে না আর এই গডজিলার মোকাবেলা আমরা একাই করতে চাই কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমাদের ইমেজ পুরো দুনিয়াতেই খারাপ হয়ে গিয়েছে। আমরা এখানে আমেরিকা ইংল্যান্ডের কোনো সাহায্য নিতে পারি না, আমরা নিজেরাই এই গডজিলার মোকাবেলা করব, যা করার আমাদের নিজেদেরই করতে হবে। আর তারপর তিনি বলেন গডজিলাকে হারানোর জন্য ডক্টর জনসন একটা প্ল্যান করেছে কিন্তু গডজিলার সাথে ফাইট করতে হবে এই কথা শুনে সকল সৈন্যরা বলতে শুরু করে ভাই গডজিলারে আমরা নিজের চোখে দেখেছি, ও এত বেশি শক্তিশালী এত বেশি বিপজ্জনক যে আমাদের কাছে এখনো পর্যন্ত অত কোনো টেকনোলজি নেই যে আমরা গডজিলাকে থামাতে পারবো। তো এই কথা শুনে ডক্টর জনসন বলে দেখো আমি একজন নেভি অফিসার হওয়ার সাথে সাথে একজন সায়েন্টিস্ট এবং গডজিলা আমাদের উপরে আক্রমণ করেছিল এবং আমরাও গডজিলার উপর আক্রমণ করেছিলাম এবং মোটামুটি গডজিলা দেখে যেটা বুঝতে পেরেছি গডজিলার মুখে আমরা যখন বোম ব্লাস্ট করি ওর মুখের অর্ধেক অংশ ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু সেটা অটোমেটিক্যালি হিল হয়ে গিয়েছে। তো এর মানে গডজিলাকে আমরা যতই মিসাইল মালিয়ে যাই করি ও অটোমেটিক্যালি হিল হয়ে যাবে। কিন্তু আমার কাছে একটা বেটার প্ল্যান রয়েছে, আমরা জাহাজের মাধ্যমে করব কি অনেক বেশি গ্যাস সিলিন্ডার চারপাশে নিয়ে যাব দড়ি দিয়ে বেঁধে এবং গডজিলাকে কোনোভাবে সেখানে নিয়ে আসবো আর তারপর গডজিলার সাথে ওই সিলিন্ডার গুলো আমরা বেঁধে দেবো যে কোনো সিস্টেমে। আর তারপর আমরা যেটা করব ওই গ্যাস সিলিন্ডার গুলোকে ওপরের মুখ খুলে দেবো যার ফলে যেটা হবে ওগুলো গডজিলাকে ধরে সমুদ্রে একবারে গভীরে নিয়ে যাবে আর হতে পারে সমুদ্রের একবারে নিচ পর্যায়ে যদি গডজিলা যায় অত চাপ গডজিলা সহ্য করতে পারবে না, সে হয়তো মারা যাবে। এটা শুনে একটা অফিসার বলে আপনি এটা কি ধরনের কথা বললেন, গডজিলা থাকে হচ্ছে সমুদ্রের তলদেশে, সমুদ্রের তলদেশে এগুলোর কি হবে? তখন ডক্টর বলে এটা জাস্ট একটা প্ল্যান কিন্তু এই প্ল্যান যদি কাজ না করে আমাদের প্ল্যান বি রয়েছে। আমাদের প্ল্যান বি হলো গডজিলা যখন পানির একেবারে নিচে গভীরে থাকবে তখন শৈলে লাগানো সিলিন্ডারের বেলুনগুলো আমরা ডাইরেক্ট খুলে দেবো আর এর ফলে যেটা হবে গডজিলা যে স্পিডে নিচে গিয়েছিল সেই স্পিডে আবার উপরে চলে আসবে আর তখন যদি আমরা 2-3টা বেলুনের ব্লাস্ট করিয়ে দিই সেই চাপটা সে সহ্য করতে পারবে না এবং সে মারা যাবে কারণ অত বড় ব্লাস্টের হিল সে নিতে পারবে না। তো এটা শুনে এক অফিসার বলে আপনার এই পোলাপাইনা বুদ্ধিতে কি মনে হয় যে গডজিলা মারা পড়বে? ডাক্তার বলে হয়তো মরবে না কিন্তু তারপর আমাদের তো একটা চেষ্টা করতেই হবে কারণ এছাড়া আমাদের তো আর কোনো রাস্তা নেই। তো এখানে আমার একটা প্রশ্ন, ওরা যদি বেলুন দিয়েই গডজিলাকে পানির নিচে পাঠাতে চায় বা চারপাশে গডজিলাকে বেলুন দিয়ে বাঁধতে পারে তাহলে চারপাশে গডজিলাকে পারমাণবিক বোম দিয়ে বেঁধে দেয় না কেন? ধরো রেডিয়েশনে গডজিলার শক্তি বাড়ে কিন্তু পারমাণবিক বোম তো ব্লাস্টও হয়, তো মনে করো চারপাশে যদি বোম ব্লাস্ট হয় ওর যদি দেহই ব্লাস্ট হয়ে যায় তাহলে রেডিয়েশন দিয়ে কি ঘাস কাটবে নাকি গডজিলা? এমনিতেই তো মারা পড়বে। মানে আমার কাছে এই সিনেমার এই লজিকটুক সবচেয়ে আজগুবি লেগেছে ভাই সিরিয়াসলি। তবে বুঝতে হবে এটা জাপানিজ সিনেমা, এটা হলিউড সিনেমা না যে অত মাথা খাটিয়ে অত বেশি গবেষণা করে একটা সিনেমা তৈরি করবে। তোমরা কিন্তু 4টা হলিউড সিনেমা দেখেছো, যত আজগুবি কনসেপ্ট বানাক তারপরেও এত গবেষণা করে ওরা নর্মাল জিনিস নিয়ে মনে করে তোমাকে ভুল ধরার সুযোগই দেবে না। তো যাই হোক জেনারেল ওর কথা একমত হয় যে গডজিলার চারপাশে বেলুনস দিয়ে তারপর গডজিলাকে মারবে আর তাছাড়া আমাদের আর হারানোর কিছু নেই, আমরা যদি গডজিলাকে না থামাই গডজিলা পুরো জাপানি খেয়ে ফেলবে, জাপানি শেষ করে ফেলবে। আর জাপান যদি না থাকে তোমরা যারা গডজিলাকে ফেস করতে ভয় পাচ্ছ তুমিও থাকবে না, তোমার পরিবারও থাকবে না। তো যাই হোক এরপর শিকিশিমা তার পুরো টিমের কাছে আসে আর ডক্টর তাকে বলে গডজিলাকে সমুদ্রের সঠিক জায়গায় নিয়ে আসার জন্য আমাদের একটা প্লেন তৈরি করতে হবে, শক্তিশালী প্লেন যেটা খুবই স্পিডি হবে এবং শক্তিশালী হাতিয়ার দিয়ে ভরা থাকবে। তবে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা প্লেন ডেভেলপ করেছিলাম কিন্তু সেই প্লেনটা এখনো স্বয়ংসম্পূর্ণ নয়, ওটা এখন ড্যামেজ হয়ে রয়েছে আর এটা ঠিক করার জন্য অনেক ভালো একটা মেকানিকের প্রয়োজন যে এরকম একটা প্লেনকে ঠিক করতে পারবে বা কার্যকরী বানাতে পারবে। তো এটা শুনে শিকিশিমা বলে আচ্ছা এরকম একজনকে আমি তো চিনি, আমি তাকে খুঁজে নিয়ে আসবো। তো বুঝতেই পারছো এটা কার কথা বলছে, ওই যে সিনেমার প্রথমে যে মেকানিকের সাথে ওর সমস্যা হলো সেই মেকানিকের কথা বলছে। তো ওই মেকানিককে আমাদের শিকিশিমা কই খুঁজে পাবে? তো এর জন্য করে কি পেপারে ওই মেকানিককে নিয়ে আবল তাবল কথা বলে এবং নিজের ঠিকানাটা দিয়ে দেয়। তো এর ফলে যেটা হয় মেকানিক নিজেই রাগে করে কি ওর বাড়িতে চলে আসে এবং ওকে এসে মারে যে আমার নামে এগুলো কেন করেছিস, তোর কারণে তো উল্টো আমাদের পুরো টিম মারা গিয়েছিল। শিকিশিমা তখন বলে হ্যাঁ আমি সবই জানি আর তোমাকে এখানে আনার জন্যই আমি এটা করেছি। তো ওই সময় আমি যে ভুলটা করেছিলাম সেই ভুল শুধরানোর সুযোগ আমি একটা পেয়েছি আর এই কারণে তোমার সাহায্য আমার চাই। গডজিলাকে মারার জন্য আমার একটা প্লেন লাগবে আর সেটাকে তোমাকেই প্রিপেয়ার করতে হবে পুরো অস্ত্র শস্ত্র সহ এবং ডাবল জেট ইঞ্জিন সহ। আর এতে করে আমরা সরকার এবং আর্মিকে সাহায্য করতে পারবো এবং এর সাথে কোটি কোটি মানুষের জীবন বাঁচাতে পারবো। তো মেকানিক রাজি হয়ে যায় এবং এরপর সে শিকিশিমার সাথে সেই জায়গাতে আসে যেখানে প্লেন বানাতে হবে। তো এরপর সে সামনে আসে এবং নিজের কাজে লেগে পড়ে আর এদিকে ডক্টর জনসন অনেক হাতিয়ার আর গ্যাস সিলিন্ডার তৈরি করে ফেলে, কিছুদিনের মধ্যে প্লেনও তৈরি হয়ে যায়। আর তারপরে মিশনে যাওয়ার আগে শিকিশিমা তার বাচ্চার সাথে দেখা করে আর সেখানে সে দেখতে পায় তার বাচ্চা একটা ছবি গেছে আর ওই বাচ্চাটা ওই কাগজটি শিকিশিমাকে দেয়। তো এইখানে ছবি ছিল হচ্ছে 3 জনের, শিকিশিমার, নরির মানে
মানে ওই যে যাকে বিয়ে করেনি কিন্তু একসাথে অনেকদিন রয়েছে, ওদের মধ্যে স্বামী স্ত্রী বা সেক্সুয়াল কোনো সম্পর্ক নেই, জাস্ট একসাথে রয়েছে। আর হচ্ছে এই বাবু, তো বাবুর চেহারাটা অনেক দুঃখী ছিল। তো শিকিশিমা জিজ্ঞেস করে তোমার চেহারা তো দুঃখী দেখাচ্ছে কোনো এই ছবিতে। তখন বাবু বলে আমি মাকে অনেক মিস করছি, আর এটা বললেই কান্না করতে থাকে। তো এটা দেখে শিকিশিমার অনেক কষ্ট হয় আর বাচ্চাকে সামলায়। আর তারপর রাত হলে সে একটা চিঠি লিখে এবং বাচ্চার কাছে রেখে দেয় এবং বলে সকালে ঘুম থেকে ওঠে তোমার ওই আন্টির কাছে এটা দিয়ে আসবে। মানে বুঝতেই পারছো এটার মধ্যে হয়তো টাকা এবং চিঠি রয়েছে, কারণ শিকিশিমা জানে সে হয়তো আর কখনোই ফেরত আসবে না। তো শিকিশিমা এরপর তার ছেলেকে ঘুম পাড়িয়ে, মানে ছেলে আর কি বলবো, সেখান থেকে চলে যায় মিশনে। আর এরপর সে মেকানিকের সাথে দেখা করে এবং সে আরো অনেক প্লেন বানিয়েছে। তো এক প্লেনে শিকিশিমা বসে আর তখন মেকানিক বলে দেখো এটাতে আমি একটা পারমাণবিক বোম সেট করে দিয়েছি, প্লাস গ্যাস সিলিন্ডারও লাগিয়ে দিয়েছি, তুমি শুধু এই প্লেনটাকে আর বাটনটাকে ভালো মতো ব্যবহার করবে তাহলেই হবে। আর আমি কিন্তু তোমাকে এখনো ক্ষমা করিনি। 1945 সালে গডজিলা তোমার জন্য সকল সাথীদেরকে মারতে পেরেছিল আমার, কিন্তু আজ তুমিই গডজিলাকে মেরে সেটার প্রতিশোধ অবশ্যই নেবে। শিকিশিমা বলে এতে যদি আমার প্রাণ যায় যাবে, আমি অবশ্যই এমনটা করব। আর তারপর ওর বাচ্চার বানানো ছবিটা ও দেখতে থাকে, যেটা ওদের তিনজনের ছিল এবং এখন ওর মনে হয় যে আমরা এত বছর একসাথে বসবাস করলাম অথচ ওকে প্রেমের প্রপোজটা করা হয়নি, ওকে বিয়ে করা হয়নি। মানে নরির কথা ও অনেক মনে করতে থাকে। তো পরের দিন আমরা দেখতে পাই বাচ্চাটি সেই প্রতিবেশী আন্টির কাছে যায় এবং শিকিশিমার লেখা সেই চিঠিটা দেয়। তো চিঠিটা ছিল হচ্ছে ওই প্রতিবেশীর জন্য আর সাথে কিছু টাকা ছিল। তো এখানে লেখা ছিল বাচ্চাটার খেয়াল রেখো, আমি হয়তো আর কখনোই ফেরত আসবো না। তো এটা দেখে প্রতিবেশী বুঝতে পারে যে শিকিশিমা যে মিশনে গিয়েছে এখান থেকে আর সে কখনোই হয়তো ফিরে আসবে না এবং সে কান্না করতে থাকে। আর এদিকে নেভির সকল জাহাজরা সমুদ্রে রেডি হয়ে যায় এবং তারা যে ডিভাইসটা তৈরি করেছে সোনার ডিভাইস, সেটার আওয়াজের সাহায্যে গডজিলাকে বিরক্ত করে, মানে পানির নিচে প্রচুর বেশি হাই ফ্রিকোয়েন্সি তৈরি করবে যাতে গডজিলা বিরক্ত হয়ে যায়। আর শিকিশিমা তখন তার প্লেনের ওপরে আসে। তো গডজিলা যখন ডিভাইসের শব্দে বিরক্ত হয়ে পানির ওপরও চলে আসে তখন শিকিশিমা করে কি আবার গডজিলার কাছে গিয়ে মনে করো মাছির মতো বিরক্ত করতে থাকে, চারদিকে ঘুরে বিরক্ত করতে থাকে। আর গডজিলাও আক্রমণ করে, মানে গডজিলা পুরো রেগে যায় এবং গডজিলা এত রেগে যায় যে ওই প্লেনের পিছু করতে থাকে। আর এটাই তো চাচ্ছিল সবাই। তো শিকিশিমার লক্ষ্য হচ্ছে ওকে আসল লোকেশনে নিয়ে যাবে যেখানে ডক্টর জনসন সবকিছু রেডি করে রেখেছে, কিন্তু গডজিলা তার আগে যাওয়ার আগে গ্রামের ভেতরে ঢুকেছে এবং গ্রামের মানুষ তো মনে করে দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। আর এরপর আমাদের একটা দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখি ওই আন্টির কাছে একটা টেলিগ্রাম এসেছে। তো টেলিগ্রামটা কে পাঠিয়েছে এটা একটা সারপ্রাইজ। আর এদিকে তো মনে করো চলছে গডজিলাকে মারার প্রক্রিয়া। তো এরপর আমরা দেখতে পাই শিকিশিমাকে ফলো করতে করতে গডজিলা আবার গভীর সমুদ্রে চলে আসে। আর এটার মানে হচ্ছে গডজিলা এখন তার ফুল পাওয়ারে থাকবে। আর জাহাজগুলো যখন গডজিলার কাছে আসছিল এটা দেখে গডজিলা করে কি তার অ্যাটমিক যে ব্রিথ আছে সেটা না ছেড়ে নীল রঙের একটা আলোক চমকায় বা একটু ছোট টাইপের ব্রিথ ছাড়ে আর কি। মানে বুঝতেই পারছো এটা শিন গডজিলা, ও চাইলেই তো মনে করো আর্থ গডজিলার মতো সেকেন্ডের ভেতর হিল্ড হতে পারে না বা বারবার এত অ্যাটমিক ব্রিথ মারতে পারে না। তো এর ফলে যেটা হয় সেখানে জাস্ট বড় বড় ঢেউ তৈরি হয়, জাহাজের তেমন কোনো প্রভাব পড়ে না। কিন্তু এই সুযোগ ওরা যেটা করে পানিতে ওদের প্ল্যান অনুযায়ী সিলিন্ডার ফেলতে শুরু করে এবং গডজিলার চারপাশে ঘুরে সিলিন্ডার লাগাতে থাকে। আর গডজিলা যেহেতু এখন শুধুমাত্র শিকিশিমার প্লেনটির দিকে নজর রাখছিল, তো এর জন্য গডজিলা বুঝতেই পারছে না যে ওর মাজায় নুপুর বা বাজু বা কি বলে সেটা লাগিয়ে দেওয়া হচ্ছে। তো যাই হোক ফাইনালি সিলিন্ডার গডজিলার চারপাশে লেগে যায় আর এরপর গডজিলাকে প্ল্যান অনুযায়ী ডুবিয়ে ফেলা হয় এবং গডজিলাকে পানি থেকে 1500 মিটার নিচে নিয়ে যাওয়া হয়। আর তারপরে দেখা যায় যে গডজিলার হার্ট বিট কমে যাচ্ছে। তো সবাই অনেক খুশি হয়, তারা ভাবে গডজিলা মারা গিয়েছে, কিন্তু এটার কোনো লজিকই নেই ভাই সিরিয়াসলি। কারণ আমাদের আর্থ গডজিলা থাকে হচ্ছে একবারে সমুদ্রের নিচে, মানে একবারে বরফের মধ্যে বছরের পর বছর কোটি বছর। মানে আমাদের যে মনস্টারভার্সের আর্থ গডজিলা ওর বয়স হচ্ছে 26 কোটি বছর। এই গডজিলার বয়স কত আমি বলছি তোমাকে, দাঁড়াও। এই গডজিলার বয়সও হচ্ছে সেম 26 কোটি বছর, মানে এরা ওই একই সময়ের প্রাণী আর কি। এখানে বোঝানো হয়েছে ডাইনোসররা যখন ছিল তারও 10-15 কোটি বছর আগে এই ধরনের প্রাণীরাই পৃথিবীতে ছিল আর কি। তো তাদের কিছু প্রাণী বেঁচে রয়েছে, তারা কি বর্তমানে জ্বালাচ্ছে আর কি। তো যাই হোক, মানে হুদায়রা ভাবছে গডজিলা মারা গিয়েছে, কিন্তু এটা তো কোনো লজিক নাই, গডজিলা মরবে কেন? কিন্তু হঠাৎ করেই তারা দড়িতে টান অনুভব করে আর তারা বুঝতে পারে না গডজিলা মরে নাই, এত সহজ না। তো এরপর তারা করে কি প্ল্যান বি অনুযায়ী সিলিন্ডারে লাগানো বেলুনগুলো খুলে দেয়। তো এর ফলে গডজিলা করে কি দ্রুত আবার উপরে উঠতে থাকে, কিন্তু 800 মিটার আসার পরে আবার থেমে যায়। কিন্তু এখন তারা বেলুনগুলোকে এক এক করে ভাঙতে থাকে। তো এই জন্য তারা এখন গডজিলাকে দড়ি টেনে উপর আনার চেষ্টা করে। তো কিছুক্ষণ পর গডজিলা উপর আসে ঠিকই, কিন্তু দেখা যাওয়ার কিছুই হয়নি, উল্টো রেগে গিয়েছে, জোরে চিৎকার করছে এবং সমুদ্রে আবার ঢেউ তুলতে থাকে। আর এবার ওর ভয়ানক মুখ দেখে সবাই তো ভয় পেয়ে যায় এবং সবাই বুঝতে পারে যে এবার গডজিলা, শিন গডজিলা তার সর্বোচ্চ যে হাইস্ট অ্যাটমিক ব্রিথ, যেটা একটু আগে সে দেখে যে পুরো একটা শহর ধ্বংস করে দিয়েছে, সেটা আবার করতে চলেছে। তো সকল নেভি কমান্ডাররা, সকল জাহাজেরা বুঝতে পারছিল তাদের মৃত্যু সামনে, সবাই সাহস হারিয়ে ফেলে, মানে আর বাঁচার কোনো আশা নাই। কিন্তু তখনও শিকিশিমা কিন্তু প্লেনে ছিল এবং তখনও ওর সকল মৃত সাথীদের কথা চিন্তা করে, এর সাথে নরির কথা চিন্তা করে আর ওর মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। আর এই জন্য সে প্লেনে আশেপাশে ঘুরতে থাকে। আর তার প্ল্যান হচ্ছে গডজিলা যখন তার অ্যাটমিক ব্রেথটা ছাড়বে, বিষয়টা আবার বলি, গডজিলার মুখ থেকে যে অ্যাটমিক ব্রেথটা ছাড়ে তার মানে হচ্ছে গডজিলার ভেতরের শরীর এমন ভাবেই তৈরি করা হয়েছে যেটা ওই অ্যাটমিক ব্রেথটা সহ্য করতে পারবে।
মারবে। মনে করো তুমি যে গ্যাস মারো, তোমার পেছন দিয়ে তো বাতাস বের হয়, তো তোমার ওই পেছনটা ওভাবেই তৈরি করা হয়েছে। কিন্তু ওর প্ল্যান হচ্ছে যদি তোমার পেছনটা আটকে দেওয়া হয় তাহলে তোমার গ্যাস তো তোমার ভেতরে আটকা পড়বে, সারা রাতের গ্যাস যদি আটকা পড়ে তোমার পেট ফেটে মারা যাবে। তো সেম এই প্ল্যানটা এখানে করা হয়। ও কর প্ল্যান হচ্ছে গর্জিলা যখন অ্যাটমিক ব্রোথটা মারবে তার আগে, সেটা বেরোনের আগে ও করবে কি, গর্জিলার মুখে গিয়ে ধ্বংসযজ্ঞ চালিয়ে দেবে। তো সত্যি সত্যি যখন ওই অ্যাটমিক ব্রেথ মারবে তো আর আগেই করে কি ও প্লেনটা নিয়ে গর্জিলার মুখের মধ্যে ওই অ্যাটম বোমটা ব্লাস্ট করে দেয়। তো এর ফলে যেটা হয়, গর্জিলার ভেতরের যে অ্যাটমিক ব্রেথটা ছিল যেটা সে তৈরি করেছে বাইরে বের করবে, সেটা তো বের হতে পারে না। এবং এটা এতই বেশি শক্তিশালী যে উল্টো এই রেডিয়েশন গর্জিলার শরীরকে ভেতর থেকে ধ্বংস করে একবারে চূর্ণ বিচূর্ণ করে দেয়। কিন্তু এই কাজ করতে গিয়ে যেটা হয়, শিকিশিমা মারা যায়। তো সবাই অনেক কষ্ট পায়, কিন্তু একটু পরেই দেখা যায় যে না, এটা জাপানিজ সিনেমা, পরিচালক খুবই ভালো, কাউকেই মারতে চায় না। দেখা যায় শিকিশিমা প্যারাশুট দিয়ে নামছে। তো সবাই অনেক খুশি হয় এবং রেডিওর মাধ্যমে ওই মেকানিক বা ওই প্লেনের যে ইঞ্জিনিয়ার সেও জানতে পারে যে ফাইনালি শিকিশিমা করে দেখিয়েছে। আর এর সাথে এটাও মনে পড়ে, হ্যাঁ আমি ওই প্লেনে তো একটা প্যারাশুটও সেট করে দিয়েছিলাম এক্সট্রা, তার মানে প্যারাশুটটা লাগানো ঠিক ছিল। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে ইঞ্জিনিয়ার কিন্তু বলেছিল বাটনের ব্যবহার ঠিক মতো করো, তার মানে সে ওই আমল আন্দাজে ওই প্লেনটাতে অনেক বেশি টেকনোলজি সেট করে দিয়েছিল। তো যাই হোক, এভাবে তারা সবাই খুশি যে এত বুদ্ধিতে তারা মিশনটা সফলভাবে করতে পেরেছে। আর এরপর আমাদের ভালো মতো দেখানো হয় যে গর্জিলার শরীরটা মুখ ছাড়া বাকি যে অংশগুলো রয়েছে পুরো শরীর দিয়ে ওর অ্যাটমিক ব্রেথটা বের হচ্ছে, পুরো শরীর টুকরো টুকরো হয়ে পড়ছে। মানে লজিকটা তো বুঝছো, মানে এর স্যার কিভাবে বোঝাবো আমি যে গর্জিলা কেন মরলো। মানে তোমার কাছে মনে হতে পারে যে কিছু হলো না, ওর মুখের মধ্যে গিয়ে ব্রাস্ট হলো আর গর্জিলা মরে গেল। তো অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে ওর ভেতরে এত বেশি অ্যাটমিক ব্রেথ বা এত বেশি রেডিয়েশন তৈরি হয়েছিল, মনে করো 10টা পারমাণবিক বোমার পেটের ভেতরে ছিল, ওটাও রিলিজ করতে পারলে সে সামনে সবকিছু ধ্বংস হবে। কিন্তু ওই সবকিছু তোর মুখের ভেতরেই আটকে যায়, তাহলে তোর ভেতরেই ব্লাস্টটা হবে। জিনিসটা অনেকটা এরকমই হয়েছে। মনে করো সারা তোমার পেছনে তুলা দিয়ে রেখেছিলে, এই জন্য তোমার গ্যাস বেরোতে পারেনি, সেই গ্যাস জমে তোমার পেট ফেটে গিয়েছে। ব্যাপারটা অনেকটা এরকমই। তো এভাবেই গর্জিলা মনে করো যে গ্যাসের কারণে পেট ফেটে মারা যায়। কিন্তু শিকিশিমার বাহাদুরিতে সবাই অনেক খুশি হয় এবং তাকে সম্মানের সাথে স্যালুট জানানো হয়। আর এই মিশন শেষ হতেই তারা সব এবার বেজে চলে আসে। তো তারা সবাই অনেক খুশি ছিল। আর এরপর ওই ইঞ্জিনিয়ার এসে শিকিশিমার সাথে দেখা করে এবং জড়িয়ে ধরে এবং বলে, হালার পুত্রকে ধন্যবাদ, তোরে সারা জীবন অনেক বকা বকছি, আমাকে ক্ষমা করে দিস, তুই একটা মাল করে দেখিয়েছিস আর তোর বাহাদুরিতে শেষ পর্যন্ত সম্ভব হয়েছে, তুই আসলেই কলিকাতা হারবালের বাচ্চা। তো এই খুশির সময় আরেকটা খুশির সংবাদ আসে। আমরা দেখতে পাই সেই আন্টি ওই বাচ্চাটিকে নিয়ে আসে, শিকিশিমারি বাচ্চা, এবং সে তাকে একটা টেলিগ্রাম দেয়, যেটা পরে শিকিশিমা পুরো অবাক হয়ে যায়। মানে করো যে ওর মনে লাড্ডু ফুটে যায়। অ্যাকচুয়ালি এই টেলিগ্রামটা নরির ছিল এবং সে এখনো বেঁচে রয়েছে, হসপিটালে রয়েছে। এবং এরপর আমরা দেখতে পাই নরি হসপিটালে রয়েছে, শিকিশিমা সেখানে গিয়েছে, তবে একটা চোখের অনেক ক্ষতি হয়েছে। তো এবার সে নরিকে পেয়ে বুঝতে পারে যে নরির কত দাম। এতদিন একসাথে তা কাটিয়েছে স্বামী স্ত্রীর মতো, অথচ ছয়ও নাই ধয়ও নাই, কিন্তু এবার যেহেতু পেয়েছে বুঝতেই পারছো। মানে শিকিশিমা পুরো স্তব্ধ হয়ে যায়। আর তখন নরি ওকে স্তব্ধতা থামিয়ে বলে, তোমার যুদ্ধ কি শেষ হয়েছে? শিকিশিমা বলে, হ্যাঁ শেষ হয়েছে আর আমি সফল হয়েছি, আর আমরা কি একটা পরিবার বানাতে পারি? তো নরি তখন বলে, কেন নয়, অবশ্যই, আমিও তো এটা চাই। তো বুঝতেই পারছো রাশিয়া ইউক্রেনের একটা খেলা হবে আজকে রাতেই। আর এরপর আমাদের একটা খারাপ খবর দেখানো হয়, সেটা হচ্ছে সমুদ্রের গভীরে আবারও শিন গর্জিলার শরীরের অংশগুলো রিহিল হয়ে যাচ্ছে। তো এর মানে হচ্ছে এটার পার্ট 2 আবারও আসবে। তো এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, তোমাদের কাছে অনেকের মনে হতে পারে যে সিনেমাটা তো ভালো লাগলো না বা এরকম ওইরকম। ভাই বুঝতে হবে এটা হলিউড সিনেমা না, এটা হলিউডের বড় কোনো ফ্র্যাঞ্চাইজি বানায়নি বা হলিউডের মতো বিগ বাজেট করে বানায়নি। বাট হলিউড একটা সিনেমা তৈরি করার জন্য ওরা একটা স্ক্রিপ্ট রাইটারকে মনে করো যে 50-60 কোটি টাকা দেয়, 100 কোটি টাকা পর্যন্ত দেয়। তো এই সিনেমাতে যে বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি আজগুবি লেগেছে, সবই ঠিক আছে, কিন্তু যে প্ল্যানটা যে করেছে যে বেলুন দিয়ে নিচে পাঠাবে তারপর উপরে পাঠাবে, মানে এই জায়গাটা একেবারে আমার কাছে গোজা মিলে লেগেছে। তবে গর্জিলাকে লাস্টের যে সিস্টেমে মেরেছে এটা ঠিক আছে, তবে ওই জিনিসটা আমার কাছে পুরো অযৌক্তিক এবং গোজা মিলে লেগেছে। মানে খুব বেশি যে ভালো লাগছে তা নয়, তবে এই সিনেমা দেখতে গেলে হয়তো তোমার না অত মজা লাগবে না ভাই, সিরিয়াসলি। গর্জিলার সিন যে কতটুকু সময় থাকবে অতটুকু সময় খালি ভালো লাগবে, তারপর আর ভালো লাগবে না। কিন্তু এই সিনেমার একটা সিন আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে শিন গর্জিলার যে ফার্স্ট অ্যাটমিক ব্রেথ, মানে পুরো একটা শহর ধ্বংস করে ফেললো। তো এই শিন গর্জিলার এই পাওয়ার দেখে মনে হয় মাঝে মাঝে যে এটা তো আমাদের আর্থ গর্জিলাকেও ল্যাটা ব্যাটা করে দিতে পারে, মানে বলাই যায় না। তবে সাইজ দেখে মনে হলো আমাদের আর্থ গর্জিলার চেয়ে এই গর্জিলার সাইজ অনেক ছোট হবে আর কি। তবে আমাদের আর্থ গর্জিলা, বুঝতে পারছো আর্থ গর্জিলাকে, মানে গত মনস্টার ভার্সেস যে 4টা সিনেমায় দেখলাম, ও যদিও টপ পর্যায়ে চলে আসে, বার্নিং গর্জিলা যেটাকে বলে, যেটা আমরা দেখেছি মনস্টার ভার্সেস 3 নম্বর সিনেমায়, মানে গিদোরাকে কিং গিদোরা একবারে পুরো গেল বার্নিং গর্জিলা রেডিয়েশনের চোটে। তো ওই রকম পর্যায়ে যদি গর্জিলা চলে যায়, ওকে হারানোর মতো পৃথিবীতে আর কোনো টাইটানই নেই। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি আজকের মতো, আর আবারও প্লে করে দিচ্ছি এই সিনেমার সবচেয়ে আইকনিক সেই দৃশ্যটি।